রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, ফেকুয়া উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি এবং বংশগতি। এটা অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং বলতে গেলে একটু জটিল একটা বিষয়। তো আশা করব আমরা এটা নিয়ে একটু খুঁটিনাটি সবগুলো বিষয়ে আলোচনা করব। তোমরাও আশা করি একটু মনোযোগ দিয়ে বিষয়টা একটু খেয়াল করবে। তো এখন জীব বলতে আমরা বুঝি সাধারণত যাদের জীবন আছে তারাই জীব। উদ্ভিদ এবং প্রাণী সবাইকেই জীব বলা হয়। তো জীবের মধ্যে তোমরা ক্লাস 6-এ 7-এ অনেক বিষয় তোমরা পড়ে আসছো, এককোষী, বহুকোষী জীব। তো আমরা জানি যাদের শরীরটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি তাদেরকে বলা হচ্ছে এককোষী জীব। আর যারা বহুকোষী বলতে এরা শরীরটা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দ্বারা তৈরি। তো যারা এককোষী জীব তারা তো এককোষী, আর যারা বহুকোষী জীব, আমরা যারা বহুকোষী জীব, আমাদেরও সৃষ্টিটা কিন্তু মূলত একটা মাত্র কোষ থেকেই। স্ত্রী জননকোষ এবং পুরুষ জননকোষ, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে প্রথমে তৈরি হয় একটা জাইগোট। জাইগোটটা হচ্ছে এককোষী। তো সেই জাইগোটটাই ধীরে ধীরে কোষগুলোর সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে তিনটা, চারটা থেকে আটটা থেকে 16টা কোষ, এভাবে কোষগুলোর সংখ্যায় বাড়তে বাড়তেই আজকের আমাদের এই বহুকোষী জীব আমরা। তো এই জীবগুলা, এই কোষগুলা যে প্রক্রিয়ায় বংশ বিস্তার করতেছে, তো সেটাকেই আমরা কোষ বিভাজন বলতে পারি। তো এই আজকের আলোচ্য বিষয়ের মধ্যে যেগুলো থাকবে, কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের নিয়ে আমরা আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো মূলত জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। প্রথম হচ্ছে অ্যামাইটোসিস, 2 নম্বরে হচ্ছে মাইটোসিস এবং 3 নম্বরে হচ্ছে মিওসিস। মাইটোসিস এবং মিওসিস। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে সবগুলো বিষয় খুঁটিনাটি আলোচনা করব, আশা করি আমাদের সাথেই থাকবে। প্রথমে আমরা দেখব অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখন এই অ্যামাইটোসিস কোষ বিভাজন এটা মূলত কাদের হয়? এটা সাধারণত হয় এককোষী জীবের। নিম্ন শ্রেণীর যে সমস্ত এককোষী জীব রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, অ্যামিবা, এদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে থাকে। আমরা জানি যে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা এরা হচ্ছে এককোষী জীব। তো এই একটা মাত্র কোষ দিয়ে এরা এদের শরীরের সমস্ত কাজগুলো করে থাকে। তো এরা এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে থাকে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা থেকে চারটা থেকে 8টা ভাবে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। তারপর প্রথমে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা একটু দেখব। প্রথমে আমরা চিত্রটা একটু খেয়াল করি। এটা এককোষী জীবের মানে একটা মাত্র কোষের একটা ছবি। বাইরের যে অংশটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম, ভিতরের অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়? আমরা এই অধ্যায়ে আলোচনা করতে গিয়ে 2টা নতুন শব্দ আমরা শিখব। সেগুলো হচ্ছে মাতৃকোষ এবং অপত্য কোষ। একটু খেয়াল করি আমরা। মাতৃকোষ মানে মা, অর্থাৎ যে কোষটা বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করবে সেটা হচ্ছে মাতৃকোষ। আর মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে নতুন যে কোষের সৃষ্টি হয় সেগুলোকে বলা হচ্ছে অপত্য কোষ। তাহলে মাতৃকোষ এবং অপত্য কোষ এই শব্দ দুটো বারবার আসবে, একটু খেয়াল করবো আমরা।
তো একটা মাতৃকোষের ছবি আমরা দেখি, বাইরের অংশ হচ্ছে সাইটোপ্লাজম, ভিতরের অংশ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি হয়? প্রথমে ভিতরের এই নিউক্লিয়াসটা মাঝখানে একটু ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যায়, অর্থাৎ ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল নিশ্চয় আমরা চিনি, যারা ব্যায়াম করে খেয়াল করে দেখবা যে কি বাহুকে সুগঠিত করার জন্য লোহার যে যন্ত্রগুলো তারা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে ডাম্বেল। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াসটা মাঝখানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ ডাম্বেলের আকার ধারণ করতেছে। তাহলে শুধু নিউক্লিয়াস না, সাথে সাথে সাইটোপ্লাজম, তার সাইটোপ্লাজমটা কিন্তু ভিতরের দিকে হবে ভাঁজ হয়ে এটা খাঁজের সৃষ্টি হয়। একটু খেয়াল করো। তো পরবর্তীতে কি হবে? পরবর্তীতে এই নিউক্লিয়াসটার ভাঁজটা ভিতরের দিকে আরও গভীর খাঁজের সৃষ্টি করে হবে। একইভাবে সাইটোপ্লাজমটাও ভিতরের দিকে হবে খাঁজের সৃষ্টি করে গভীর। তাহলে একটা সময় দেখা যায় যে নিউক্লিয়াসটা পুরোপুরি দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, এবং একই সাথে সাইটোপ্লাজমটাও ভিতরের দিকে ভাঁজ হতে হতে এক সময় দেখা যাবে যে একদম আলাদা হয়ে গেল। তাহলে খেয়াল করো, ছিল একটা মাত্র কোষ, এটা বিভাজিত হয়ে দুটো নতুন কোষের সৃষ্টি হলো, অর্থাৎ দুইটা অপত্য কোষের সৃষ্টি হলো। তো এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এটা মূলত সিম্পল একটা বিষয়, যে প্রথমে নিউক্লিয়াসটা মাঝখান বরাবর ভিতরের দিকে খাঁজ হয়ে ডাম্বেলের আকার ধারণ করে, এবং এই খাঁজটা ভিতরের দিকে বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, এবং একইভাবে সাইটোপ্লাজমটাও বিভাজিত হয়, মানে খাঁজ ভাঁজ সৃষ্টি হয়ে ভিতরের দিকে দুইটা অংশে বিভক্ত হয়, অর্থাৎ একটা মাত্র মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে মাইটোসিস। এবার আমরা আসবো মাইটোসিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আমরা দেখব মাইটোসিস কাদের হয়, কোথায় হয়, মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। তো মাইটোসিস কোষ বিভাজনটা মূলত হয়ে থাকে আমরা যারা উন্নত শ্রেণীর প্রাণী কিংবা বড় বড় যে উদ্ভিদগুলো আছে, গাছ, উন্নত শ্রেণীর উদ্ভিদ, তাহলে উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের দেহকোষেই মূলত মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। ক্লিয়ার? কি বললাম? উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের দেহকোষে। আমরা জানি যে আমাদের শরীরে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে প্রাণীকোষ। তো যে কোষগুলো শরীর গঠনে অংশ নেয়, শরীরের ক্রিয়াকর্মগুলা করে, সেটা হচ্ছে তারা হচ্ছে দেহকোষ। আর যে সমস্ত কোষ শুধু জনন কাজে অংশ নেয়, অর্থাৎ বংশ বিস্তারে অংশ নেয়, সেই কোষগুলো হচ্ছে জনন কোষ। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা কাদের হয়, কোথায় হয়? উন্নত শ্রেণীর প্রাণী কিংবা উদ্ভিদের জনন কোষেই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব তাহলে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন এখানে কিছু স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে, যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটা বিভাজিত হয় একবার। আমরা জানি যে কোষের মধ্যে নিউক্লিয়াস, একটু আগে চিত্র আমরা দেখলাম যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আবার 7-এ তোমরা নিশ্চয়ই পড়ছো যে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কতগুলো অংশ থাকে, অঙ্গ থাকে, যেগুলোকে আমরা বলে থাকি ক্রোমোজোম। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা বিভাজিত হয় একবার, ক্রোমোজোমটাও বিভাজিত হয় একবার। এর ফলে কি হয়? এর ফলে একটা কোষ থেকে যে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হবে, সেখানে ক্রোমোজোমের সংখ্যা, নতুন অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে, মাতৃকোষ এবং অপত্য কোষ। তার মানে আমরা কি পেলাম? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে। এর ফলে কি হয়? এর ফলে এই অপত্য কোষগুলো হুবহু তার মাতৃকোষের সম আকৃতির হয়ে থাকে, সমগুণ সম্পন্ন হয়ে থাকে, এবং ক্রোমোজোমের সংখ্যাও সমান থাকে। তাহলে এখন
মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়? আমরা দেখি যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, খুবই ছোট একটা বাচ্চা কিংবা একটা চারা গাছ, বীজ থেকে যখন চারা তৈরি হয়, জন্ম নেয়, খুব ছোট একটা চারা গাছ, এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে বিশাল একটা বৃক্ষে পরিণত হয়, মানুষ লম্বায় চওড়ায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা মাইটোসিস কোষ বিভাজনের কারণেই ফলেই এটা হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের কারণে উদ্ভিদ কিংবা প্রাণী এরা দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে আমরা এই ফাঁকে একটু মিওসিসটা একটু আলোচনা করে নিই। তাহলে মিওসিস একটু করে আলোচনা করব আমরা দেখলাম মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোম বিভাজিত হয় একবার। কিন্তু মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। একটু খেয়াল করো, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমটা বিভাজিত হয় একবার। এর ফলে কি হয়? এর ফলে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। একটু ডিফারেন্স আছে। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এর ফলে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। কিন্তু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা বিভাজিত হয় দুইবার এবং ক্রোমোজোম বিভাজিত হয় একবার। ফলে কি হয়? ফলে মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা যা থাকবে, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা থাকবে তার অর্ধেক। আমরা জানি যে আমাদের কোষে, মানব কোষে 22 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 44টা। তো মিওসিস কোষ বিভাজন হবে কি, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে 11 জোড়া, মানে 22টা। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। আর মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে উদ্ভিদ বা প্রাণীদের জনন কোষে, এটা বংশ বিস্তারে অংশ নেয়, জনন কোষে এটা কাজ করে। এরপরে আসো, মিওসিসটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা মাইটোসিসটা একটু শেষ করি। তাহলে মাইটোসিস কোষ বিভাজন আমরা কি সেটা আলোচনা করলাম। এখন দেখব মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছি সেগুলাই, যে মাইটোসিস কোষ বিভাজন এটা ঘটে থাকে কোথায়? এটা ঘটে উদ্ভিদ কিংবা প্রাণীদের দেহকোষে এটা হয়ে থাকে। মাইটোসিস হয়ে থাকে উদ্ভিদ কিংবা প্রাণীদের দেহকোষে। তারপরে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয় একবার। মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয় একবার। মাইটোসিস কোষ বিভাজনে যে দুটো নতুন কোষের সৃষ্টি হয়, সেগুলো আকার, আকৃতি কিংবা বৈশিষ্ট্য সব কিছুই মাতৃকোষের মতোই থাকে, মাতৃকোষের সমান থাকে। তারপরে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে। আর এখানে একটা বিষয়, আমরা ক্রোমোজোমটা একটা যদি চিন্তা করি, এটা সুতার মতো একটা অংশ এভাবে। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এই ক্রোমোজোমটা লম্বালম্বি এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যখন একটা ক্রোমোজোম থেকে যখন দুইটা নতুন ক্রোমোজোমের সৃষ্টি হবে, তখন এদেরকে বলা হবে অপত্য ক্রোমোজোম। কি বলা হবে? অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড বলা হবে। এখানে একটা মাত্র ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটা অপত্য ক্রোমোজোমের বা দুইটা ক্রোমাটিডের সৃষ্টি করতেছে। অপত্য ক্রোমোজোমকে ক্রোমাটিড বলা হয়। ক্রোমাটিডের সৃষ্টি হয়, তখন এই ক্রোমোজোমের বৈশিষ্ট্য আর এই ক্রোমোজোমের বৈশিষ্ট্য একই রকমই থাকে, সমান, ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। যার কারণে এই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বা সমীকরণিক অথবা ইকুয়েশনাল বিভাজন বলা হয় তাকে। সমীকরণিক বা ইকুয়েশনাল। তো কেন এটা বলা হচ্ছে? আমরা যখন গণিতে যখন সমীকরণ করতে যাই 2x + 5 = 0, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষটাই সমান, যখন এটাকে বলা হচ্ছে সমীকরণ। তো এই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সেম থাকে, সমান থাকে, যার কারণে এই বিভাজনকে
অনেক সময় ইকুয়েশনাল বিভাজন বা সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন এটা কোথায় ঘটে এবং কোথায় ঘটে না, এগুলো খেয়াল রাখতে হবে। নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে আর কোথায় ঘটে না। তো মাইটোসিস কোষ বিভাজনটা প্রথমে আমরা বলা হয়েছিল কি জীবের দেহকোষে ঘটে থাকে। আমরা জানি যে একটা উদ্ভিদ, একটা চারা গাছ যখন বড় হয়, উপরের অংশটাকে বলা হচ্ছে কি ভ্রূণমুকুল, আর নিচের অংশটাকে বলা হচ্ছে বীজ থেকে যখন চারা সৃষ্টি হয়, উপরের অংশটা হচ্ছে ভ্রূণমূল। অর্থাৎ এই ভ্রূণমুকুলটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভ্রূণমূলটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা একসময় মহীরুহে পরিণত হয়। তাহলে একটা উদ্ভিদের যে সকল অংশে তার বৃদ্ধি ঘটে, যেমন গাছের মুকুল যেখানে নতুন পাতা সৃষ্টি হয়, পাতাগুলো ধীরে ধীরে বড় হয়, ফুল আসে, ফল আসে, তাহলে এইসব অংশে মূলের আগায় যেখানে বাজক কোষ রয়েছে, উদ্ভিদের কয়েক ধরনের কোষ আছে, বাজক কোষ, স্থায়ী কোষ। বাজক কোষ বলতে যে কোষগুলা বিভাজনে সক্ষম তারা হচ্ছে বাজক কোষ। তাহলে উদ্ভিদের যে সমস্ত অংশে বাজক কোষ রয়েছে সেখানেই মাইটোসিস ঘটে থাকে। তারপরে প্রাণীদের কোথায় হয়? প্রাণীদের দেহকোষে এটা হয়ে থাকে। তারপরে ভ্রূণ মাতৃগর্ভে আমাদের যখন একদম সৃষ্টির একদম শুরুতে জাইগোট বা ভ্রূণ খুবই ক্ষুদ্র একটা অবস্থা, সেই ভ্রূণ যখন ধীরে ধীরে বড় হয় সেই সময় এটা হয়ে থাকে। আবার মাইটোসিস কোথায় ঘটে না? মাইটোসিস কোষ বিভাজন যে আমাদের শরীরের সমস্ত দেহকোষে যদিও এটা মাইটোসিসটা হয় বলা হচ্ছে, কিন্তু আমাদের যে স্নায়ু কোষগুলো রয়েছে, প্রাণীদের যে স্নায়ু কোষ রয়েছে সেখানে কিন্তু মাইটোসিসটা হয় না। তারপরে স্তন্যপায়ী প্রাণী, আমরা নিশ্চয়ই জানো যে স্তন্যপায়ী প্রাণী আমাদের ম্যাচিউরড পরিণত যে লোহিত রক্তকণিকা কিংবা অনুচক্রিকা, এখানে মাইটোসিস ঘটে না। তারপরে উদ্ভিদের স্থায়ী টিস্যু, প্রথমে তো বলছিলাম যে বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, যে টিস্যুগুলো বিভাজনে সক্ষম তারা হচ্ছে বাজক টিস্যু। যে টিস্যুগুলো বিভাজনে আর সক্ষম নয়, বিভাজিত হতে হতে একসময় স্থায়ী রূপ নেয়, তার হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে এসব স্থায়ী টিস্যুতে কিন্তু মাইটোসিসটা হয় না। তাহলে মাইটোসিস কোথায় ঘটে কোথায় ঘটে না আমরা একটু ক্লিয়ার নিশ্চয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিসটা আসলে কীভাবে ঘটে। আমরা প্রথমেই কিন্তু মাইটোসিস নিয়ে আলোচনা করছিলাম, এটা খুবই সিম্পল একটা বিষয় ছিল, খুবই সংক্ষিপ্ত আলোচনা ছিল। তো মাইটোসিসটা কিন্তু একটু জটিল, একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? তো মাইটোসিস কোষ বিভাজন এটা ধারাবাহিক একটা পদ্ধতি। তো এই পদ্ধতি প্রধানত দুইটি পর্যায়ে এটা সংগঠিত হয়, দুইটা পর্যায়। প্রথম পর্যায়ে হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজন এটা প্রধানত দুইটা পর্যায়ে এটা সংগঠিত হয়। প্রথম পর্যায়ে হচ্ছে ক্যারিওকাইনেসিস, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সম্পর্কে জানি। তো মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, পরবর্তীতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। তো নিউক্লিয়াসের যে বিভাজন প্রক্রিয়া তার নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের যে বিভাজন প্রক্রিয়া সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্লিয়ার? কি বুঝলাম? মাইটোসিস কোষ বিভাজন দুইটা পর্যায়ে সংগঠিত হয়, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটে থাকে, অর্থাৎ প্রথমে ঘটে কার বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন, এবং পরবর্তীতে ঘটে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ
কাইনেসিস। এখন একটা কোষ ধুম করেই ক্যারিওকাইনেসিস কিংবা সাইটোকাইনেসিস শুরু করে না। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু করার আগে কোষটা কিছু তার নিজস্ব প্রস্তুতিমূলক কাজ করে থাকে। তখন কোষের এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়? ইন্টারফেস। তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু করার আগে একটা কোষ যে সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে, কোষের এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। এবার নিশ্চয়ই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পর্কে বুঝতে পারছো তোমরা। তা আমরা ধারাবাহিকভাবে এবার ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা শুরু করব। ক্যারিওকাইনেসিস। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনের যে পদ্ধতি সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিসটা 5টা ধাপে সম্পন্ন হয়। কয়টা ধাপ? 5টা ধাপে সম্পন্ন হয়। সেই ধাপগুলো হচ্ছে প্রোফেস, প্রোমেটাফেস, 3 নম্বরে হচ্ছে মেটাফেস, 4 নম্বরে হচ্ছে অ্যানাফেস, 5 নম্বরে হচ্ছে টেলোফেস। তাহলে ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে কয়টা? 5টা। 5টা ধাপেই ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ধাপগুলো হচ্ছে কি কি? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস। এখন এই ধাপগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব আস্তে আস্তে। প্রথমে আমরা আলোচনা করব প্রোফেস নিয়ে। প্রোফেস, খেয়াল করতে হবে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের 5টা ধাপের মধ্যে প্রোফেস ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। সবচেয়ে বেশি সময় নিয়ে এই ধাপটা সংগঠিত হয়। তো এই ধাপে কি ঘটে সেটা আমরা একটু দেখি। এই ধাপে কোষের মাঝখানে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা আকারে বড় হয়। কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়। আবার আমরা নিউক্লিয়াসের গঠনের মধ্যে দেখি যে এখানে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে প্রোফেস ধাপে এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো ভেঙে যায়। একটু খেয়াল করতে হবে। প্রোফেস ধাপে প্রথমে কি হয়? প্রথমে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। আকারে বড় হওয়ার পরে এর যে এন্ডোপ্লাজমিক জালিকা সেগুলা কোষের ফানিগুলো শুকিয়ে যাওয়ার ফলে, ফানি বিয়োজনের ফলে এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো ভেঙে কোষের মধ্যে কতগুলো সরু সুতার মতো একদম পেছানো কতগুলা অংশের সৃষ্টি করে। সেই অংশগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। তো নিউক্লিয়াসের ভিতরে যে কালো অংশটা আমরা আঁকলাম সেটা হচ্ছে কি মনে আছে তোমাদের? নিউক্লিওলাস। তো ফানি বিয়োজনের ফলে নিউক্লিয়াসের এন্ডোপ্লাজমিক জালিকাগুলো ভেঙে গিয়ে সরু সুতার মতো যে অংশগুলো তৈরি করে সেই অংশগুলো হচ্ছে ক্রোমোজোম। তারপরে এই ক্রোমোজোমগুলা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়। একটা ক্রোমোজোম যদি আমরা এভাবে কল্পনা করি, একটা ক্রোমোজোম এটা লম্বালম্বিভাবে মাঝখানে ছিঁড়ে 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। তখন প্রত্যেকটা ভাগকে বলা হয় ক্রোমাটিড। প্রত্যেকটা ভাগকে বলা হয় ক্রোমাটিড। এখন এই ক্রোমাটিড, একটা ক্রোমোজোম যখন বিভাজিত হয়ে 2টা অংশে বিভক্ত হয়, 2টা অপত্য কোষের সৃষ্টি করে, তখন এই 2টা কোষ মাঝখানে সেন্ট্রোমিয়ার নামক একটা অংশে পরস্পরের সাথে লেগে থাকে।
তো এখানে আমরা দুইটা বিষয়ে নতুন একটা শব্দ শুনলাম, ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা প্রোফেজ ধাপটা একটু আরেকবার দেখি যে প্রোফেজ ধাপে কি হয়। প্রোফেজ ধাপে কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়, তারপর পানি বিয়োজনের ফলে কোষের নিউক্লিয়াসের এন্ডোপ্লাজমিক জালিকাগুলা ভেঙে সরু সুতার মতো কতগুলো অংশ সৃষ্টি হয়, সেই অংশগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। তারপরে কি হয়, সেই ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে ক্রোমাটিড, এবং এই দুইটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নামক একটা অংশে মাঝ বরাবর পরস্পরের সাথে যুক্ত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা এখানেই থাকলো, প্রোফেজ পর্যন্ত। এরপরে আমরা বাকি ধাপগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।